আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। লন্ডনে তারেক রহমানের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয় তারেক রহমান। শেখ হাসিনার পতন কেবল ছাত্র আন্দোলনের কারণে হয়নি, ইন্ডিয়া টুডের রিপোর্ট। সেনাপ্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। নির্বাচনের ঘোষণা আসায় দেশবাসী স্বস্তিতে আছে আমির খসরু। এসপি ওসিদের লটারির মাধ্যমে বদলি করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। অবৈধ সম্পদ স্বরাষ্ট্রের সাবেক অতিরিক্ত সচিব হারুনের বিরুদ্ধে দুদকের মামলা। লক্ষ্মীপুরে জামায়াতের দুপক্ষের সংঘর্ষ, আহত 4। যান্ত্রিক ত্রুটি, ব্যাংককের পথে 1 ঘন্টা উড়ে ফিরে এলো বিমান বাংলাদেশের ফ্লাইট। 26 বাংলাদেশিকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া। ভারতের আশাভঙ্গ, ট্রাম্প মোদির বিরোধ চরমে। এবং কাশ্মীরে সন্ত্রাস ফিরে আসার জন্য দায়ী মোদি প্রশাসন, FHRJ-এর প্রতিবেদন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মার্কিন দূতাবাস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, সম্ভাব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা জানতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয় পেলে বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে সে সম্পর্কে ধারণা নিতে চেয়েছে যুক্তরাষ্ট্র। মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিজয় র্যালির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, রাজনৈতিক দলের সদস্যদের বলতে চাই, বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে। এসব মতভেদ দূর করতে আমাদের আলোচনা চলবে। জাতীয় কোনো ইস্যুতে গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। কারণ আমি বিশ্বাস করি, ধর্ম, দর্শন, মত যার যার, রাষ্ট্র আমাদের সবার। এ সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা ও সমর্থন চান তিনি। 2024 সালের 5 আগস্ট লাখ লাখ বিক্ষোভকারী যখন ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন তিনি দেশ থেকে পালানোর জন্য একটি সামরিক হেলিকপ্টারে চড়েছিলেন। দেশ ছাড়ার এত তাড়াহুড়ো ছিল যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিতে চেয়েছিলেন তাও রেকর্ড করতে পারেননি তিনি। কিন্তু 15 বছর ধরে কঠোর হাতে শাসন করা হাসিনার সাম্রাজ্য কিভাবে কয়েক সপ্তাহের মধ্যেই ভেঙে পড়ল? এটা কি কেবল ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের চেয়েও বেশি কিছু ছিল? প্রশ্ন উঠছে যে হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সহায়তার শহুরে গেরিলা ধাঁচের আক্রমণ এবং সামরিক বাহিনী হাতছাড়া হয়ে যাওয়ার মনোভাব কি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনে আন্দোলনের মতোই বড় ভূমিকা পালন করেছিল? ঢাকায় বসবাসকারী বাংলাদেশি রাজনৈতিক বিশেষজ্ঞ ও কর্মীরা, সেই সঙ্গে স্বেচ্ছায় নির্বাসনে থাকা ব্যক্তিরা বর্ণনা করেছেন যে এটি ছিল অনেকটা ঝড়ের মতো। উপরোক্ত সমস্ত কিছুর সমন্বয়ে তৈরি হওয়া এই ঝড় হাসিনার শাসন ব্যবস্থাকে কার্যত উড়িয়ে দিয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের বিন আবিয়া। বুধবার সেনা সদরে তাদের সাক্ষাৎ হয় বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। ISPR জানায়, সাক্ষাৎকালে তারা শুভেচ্ছা বিনিময় করেন এবং দুই দেশের মধ্যকার সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এছাড়া সৌদি রাষ্ট্রদূত দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের ঘোষণা আসায় দেশবাসী স্বস্তিতে আছে। তবে আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে নির্বাচনে কোনো বাধা না আসে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার চট্টগ্রাম মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে সব জেলার
পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের জন্য করা বৈঠক শেষে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলে দিয়েছেন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করেছি। এই মিটিংয়ে নির্বাচনের সময় যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবের মাধ্যমে 57,70,00,000 টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ হারুনুর রশিদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, মোহাম্মদ হারুনুর রশিদ বিশ্বাস জ্ঞাত আয় উৎসের বাইরে 5,37,33,086 টাকার সম্পদ অর্জন করেছেন এবং তা নিজের দখলে রেখেছেন। লক্ষ্মীপুরের কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 4 জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় জামাত ইসলামের উদ্যোগে উপজেলার হাজিরহাট বাজারে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মিছিল শেষে এ হামলার ঘটনা ঘটে। ওই সময় জামায়াতের হাজিরহাট বাজার শাখার সভাপতি আয়ুব আলী আল মাহমুদ ওমর, জুলাই যোদ্ধা আইমান তাকিব সহ 4 জন আহত হন। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ 2 জনকে আটক করে থানায় নিয়ে যায়। এক পর্যায়ে মুচলেকা দিয়ে রাতে তাদের ছেড়ে দেওয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংককগামী একটি উড়োজাহাজে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়নের প্রায় 1 ঘন্টা পর এটি ঢাকায় ফিরে এসেছে, যাতে যাত্রী ছিলেন 146 জন। তাদেরকে পরে আরেকটি উড়োজাহাজে করে ব্যাংককে পাঠানো হয়। বিমান সূত্র বলছে, ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে বুধবার দুপুর 12:06 ছেড়ে যায় বিমানের BG388 ফ্লাইটটি। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এটি মিয়ানমার থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। 26 বাংলাদেশিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বিমানবন্দরের 1 নম্বর টার্মিনাল দিয়ে সন্দেহজনকভাবে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে তাদেরকে ফেরত পাঠায় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা। বুধবার দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, AKPS এর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ওই 26 জন বাংলাদেশি গত মঙ্গলবার ভোরে ঢাকা থেকে 2টি পৃথক ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে AKPS জানায়, এদের প্রবেশ পথ পূর্ব পরিকল্পিতভাবে সাজানো ছিল এবং তাদের সহায়তায় কিছু তৃতীয় পক্ষ সক্রিয় ছিল বলে সন্দেহ করা হচ্ছে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উষ্ণ সম্পর্ক হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে। এর কেন্দ্রে রয়েছে ভারতের রাশিয়া থেকে তেল কেনা ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের উপর আরোপিত বর্ধিত শুল্ক। 4 আগস্ট নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়ার কাছ থেকে ভারতের বিপুল তেল আমদানি রুশ যুদ্ধযন্ত্রে অর্থায়ন করছে এবং এর জন্য দেশটিতে 25% চেয়েও অনেক বেশি শুল্ক গুনতে হবে। ট্রাম্প বলেন, ভারত বিশ্বের মধ্যে অন্যতম বেশি শুল্ক আরোপকারী দেশ, যার ফলে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে তুলনামূলকভাবে কম ব্যবসা করেছে। তাই 1 আগস্ট থেকে ভারতের উপর 25% শুল্ক আরোপ করা হবে এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও জ্বালানি বাণিজ্যের জন্য অতিরিক্ত জরিমানাও কার্যকর হবে। ভারতের জম্মু কাশ্মীরে আন্তঃসীমান্ত সন্ত্রাস ফিরিয়ে আনার দায় পুরোপুরি কেন্দ্রীয় সরকারের। রাজ্যের দক্ষ কর্মকর্তাদের জায়গায় বহিরাগত কর্তাদের হাতে প্রশাসনের ভার সম্পূর্ণভাবে তুলে দেওয়াই সন্ত্রাসবাদের ফিরে আসার কারণ। ওই সিদ্ধান্তের জন্য তৃণমূল স্তর থেকে খবরাখবর আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। দ্য ফোরাম ফর হিউম্যান রাইটস ইন জম্মু অ্যান্ড কাশ্মীরের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালে বিধানসভার নির্বাচন সত্ত্বেও জম্মু কাশ্মীরের মানুষ নিজেদের ক্ষমতাবান মনে করেননি। তারা মনে করেন ভোট হলেও তারা ক্ষমতাচ্যুত থেকে গেছেন। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।